আপনি তো আসলে 90-এ বিপ্লবী একজন ছাত্রনেতা ছিলেন। আপনাদের সময় যে ছাত্র আন্দোলন ছিল বা ছাত্র রাজনীতি ছিল, এই 2025 সালে এসে জেনারেশন 2.0 যেটা বলে, সেই ছাত্র রাজনীতির যে বিবর্তনটা হয়েছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা 80-র দশক এবং 90-র দশকে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের এই প্রোগ্রামগুলো নির্ধারিত হতো। আমরা এখান থেকে মধুর ক্যান্টিনে বসে ছাত্র রাজনীতির যে ঐতিহ্য, ধারাবাহিকতা, সে অনুযায়ী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সিমিলার কর্মসূচি আমাদের চলে আসতো। তার আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল এবং প্রত্যেকটা ইনস্টিটিউটে সেখানে ছাত্রদের দাবি দাবা নিয়ে কথা বলা, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু 89, 90 এর মধ্যে আন্দোলন সংগ্রামও ছিল। সব কিছু মিলে ছাত্রদের প্রতিনিধিত্ব ছিল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে বসতাম, আলোচনা করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ ছিল ছাত্রদের নিয়ন্ত্রণে। সকল ছাত্র সংগঠন বসতো, আলোচনা করতো। আলোচনার পরিপ্রেক্ষিতে যেই কর্মসূচিগুলো দেওয়া যায় সেই কর্মসূচিগুলো আমরা দিতাম। সে অনুযায়ী সারা বাংলাদেশে এরশাদের বিরুদ্ধে একটা কঠিন আন্দোলন রূপ নেয়। এর আগেও যদি বলি, ধারাবাহিকভাবে ছাত্র রাজনীতির একটা ঐতিহ্য, ভাবমূর্তি জনগণের সামনে ছিল এবং ছাত্ররা যিনি ছাত্র নেতা হিসাবে থাকতেন তার প্রতি যথেষ্ট রেসপেক্ট থাকতো এবং রাজনৈতিকভাবে সকল ছাত্র সংগঠন এই ধারাবাহিকতাটাকে ধরে রাখবে, ঐতিহ্যটাকে ধরে রাখবে, সে অনুযায়ী আমরা দীর্ঘদিন কাজও করেছি। সবার মধ্যে একটা সমন্বয় ছিল কম বেশ। আমরা 91-এ ক্ষমতায় আসার পর তখন আমরা লক্ষ্য করলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম, আমাদের অপোজিটে যারা ছিল যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা 91 সনে সরকারকে সহযোগিতা করে নাই এবং 91, 92, 93, এই 95, 96 দিকে বা 94ও তাদের ওই অসহযোগিতার কারণে ছাত্র রাজনীতিতে একটা বিরোধিতা তাদের পক্ষ থেকে তৈরি হয়েছিল, যার কারণে সে সময়ে যে ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল সেই ডাকসু নির্বাচন পরপর 2বার আমরা অংশগ্রহণ করলেও তাদের কারণে আমরা করতে পারি নাই। এবং ছাত্রলীগের যে রাজনীতি ছিল ক্যাম্পাস ভিত্তিক, শিক্ষার পরিবেশকে কলুষিত করেছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তখন থেকেই আমরা যারা বিরোধী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, জড়িত ছিলাম, কম বেশ আমাদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতনও ছিল। তখনও আমরা গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি এবং 96 সাল ছাত্রলীগ এবং তাদের যে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ একাকার হয়েই নিজেদেরকে এমন পর্যায়ে রেখে দেশ পরিচালনা করেছে, যেটা একটা একদলীয় এবং একতান্ত্রিক সরকার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সন্ত্রাস এবং ক্যাম্পাসকে জিম্মি করা, বিভিন্ন ব্যবসায়ীদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে জিম্মি করে মুক্তিপণ আদায় করা, শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনকে জিম্মি করে তাদের স্বার্থে ব্যবহার করা, এই কাজগুলো তারা ধারাবাহিকভাবে করে গিয়েছিল। আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। এই পরম্পরা কি ছাত্রদলও এক সময় ঘটনাগুলোর সঙ্গে যুক্ত হয়েছিল কিনা, আপনি কি মনে করেন সেটা কিনা? যদি আপনি 91 বলেন, 92 বলেন, না, 91, 92 না, আপনারা সেকেন্ড টার্মে যখন এই ধরনের ক্ষমতায় কোনো আসেন। পরিস্থিতি ছাত্রদলকে কখনো মোকাবিলা করতে হয় নাই বা এই ধরনের চিন্তাধারার মধ্যে দিয়ে ছাত্রদল রাজনীতি কখনো করে নাই। 96-এর পর 2001-এ আমরা যখন আবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসি, আমরা কখনোই ছাত্রদলকে এই যে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং তারা কোনো বেনিফিট নেবে, ক্যাম্পাসের বাইরে এসে কর্তৃত্ব করবে, ওই সুযোগটা আমরা দিই নাই। সবসময় ছাত্ররা ছাত্রদের রাজনীতিটা এবং ছাত্রদের অধিকার প্রশ্নের রাজনীতিটা করবে। দ্যাট মিনস ছাত্র রাজনীতির যে একটা ভাবমূর্তি ধরে রাখা, এই ব্যাপারে আমরা সবসময় সক্রিয় ছিলাম
এরপরও যে সম্পূর্ণ সৈশুদ্ধ ছিলাম তা কিন্তু আমি একেবারেই বলবো না, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, ছিল। কিন্তু আমরা কখনো এই যে বিগত 15, 16, 17 বছর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ যেভাবে তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করেছে, তারা যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে কর্তৃত্ব সৃষ্টি করেছে, ক্যাম্পাসকে জিম্মি করেছে, ছাত্রলীগকে এই জিম্মি করার পিছনে ব্যবহার করেছে, সন্ত্রাস করেছে, এবং কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করতে পারে নাই। মধুর ক্যান্টিনে বসেও যে সারা বাংলাদেশে যে একটা অতীত রাজনীতির আলোকে ছাত্র রাজনীতির গতিকে কাজে লাগাবে, সেটা করতে পারে নাই। তার মানে গত 16-17 বছর আমরা আসলে সাংগঠনিক ছাত্র রাজনীতির তৎপরতা করতে পারি নাই। জাতীয় রাজনীতিতে আমাদের বিএনপির রাজনীতি বা অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড খুব একটা চালিয়ে যেতে পারে নাই। তারা সেখানে ফ্যাসিবাদী একটা শাসন কায়েম করেছিল। সেখানে শুধু তাদের ছাত্র সংগঠনকে তারা ব্যবহার করে নাই, তাদের যুব সংগঠনকে ব্যবহার করেছিল, অন্যান্য তাদের অঙ্গ সংগঠনকে ব্যবহার করেছিল, তারা প্রশাসনকেও ব্যবহার করেছিল। আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত ছিল তাদেরকে ব্যবহার করে ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে যেমন ধ্বংস করেছে, জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিটাকেও ধ্বংস করে দিয়েছে। তার মানে তারা সবসময় পাওয়ারটাকেই বড় করে দেখেছে। এটাই হলো প্যাসিবাদী শাসন। সেই ধারাবাহিকতা তো শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমি সেই নিয়েই বলছি যে এই যে কোটা বিরোধী আন্দোলন হলো, তারপরে উনি পালিয়ে গেলেন, এখন যে একটা নতুন প্রজন্মের যে একটা রাজনীতির ধারা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছিলাম। যে তারা তো একটা নতুন দলও করেছে, জাতীয় নাগরিক পার্টি নামে তাদের একটা নতুন দল গঠন করেছে। এটা নিয়ে আপনার অভিমত কি, বা আপনি এটা কিভাবে দেখছেন? জাতীয় নাগরিক পার্টি যেদিন অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করে, আমরা তাদের প্রোগ্রামে গিয়েছি এবং আমাদের দল থেকে আমরা সম্পূর্ণভাবে ইতিবাচকভাবেই দেখেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের এই আত্মপ্রকাশ। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই একটা সাংঘর্ষিক চিন্তা কখনোই করি না, অত্যন্ত পজিটিভলি দেখি। কারণ আমরা সবাই মিলেই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। ছোটোখাটো মতভেদ থাকতে পারে, সেটা আলোচনার টেবিলে সব কিছু সমাধান হতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থ, আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সবই এক। এবং সেই জন্যই তো আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, বাধ্য হয়েছে পালিয়ে যেতে। কিন্তু এখন আমাদের মধ্যে যে ঐক্যটা দরকার, সেটা হলো সুদৃঢ় ঐক্য, যেন আমরা সামনের বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, ভবিষ্যৎ বাংলাদেশটা যেন ভালো হয়, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়। আপনারা কারোর সঙ্গে বিভেদ চান না, আপনারা চান যে ঐক্যমত হয়ে সবাই একসঙ্গে। বিভেদের রাজনীতি তো থাকা উচিত না এই মুহূর্তে। এই জন্য আমি বলছি যে পজিটিভলি আমরা চিন্তা করতেছি। আপনি একটু আগে যে কথাগুলো বলছিলেন যে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করে গেছে, গুম খুন অত্যাচার নানা কিছু, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, জনগণ হয়তো আশা করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই জিনিসগুলো থেকে অন্তত তারা স্বস্তি পাবে, এই টাকাগুলো ফিরিয়ে আনার একটা ব্যবস্থা হবে। কিন্তু আমরা দেখছি মব লিঞ্চিং এর একটা অনেক বড় একটা ঘটনা এখন চারপাশে ঘটছে। এই দিক থেকে আপনি যদি মূল্যায়ন করতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানবাধিকার অবস্থান এখন অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি এটা কিভাবে দেখুন? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সজ্জন এবং সম্মানিত ব্যক্তি। আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে সবারই দায়িত্ব, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা যুগপৎ আন্দোলন ছিলাম, সবাই মিলে আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং করব। কিন্তু আমাদের কিছু রিকমেন্ডেশন ছিল প্রথম থেকেই, যে প্রায়োরিটি বেসিস এই সরকারের প্রথম ধাপে কী কাজ করা উচিত, সেকেন্ড ধাপে কী করবেন। এখানে আমার মনে হয় ওনারা কিছু ভুল পদক্ষেপ নিয়ে এগোচ্ছেন। এবং আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে হাসিনার বিচারের ক্ষেত্রে বা হাসিনার সাঙ্গপাঙ্গদের যারা দেশে অত্যাচার, নির্যাতন, গুম খুন, দুঃশাসন, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এই প্রক্রিয়াটা স্লো। এটাকে আরও স্পিড আপ করা দরকার ছিল, প্রায়োরিটি বেসিস প্রাধান্য দেওয়া দরকার ছিল। আর আপনি যদি বলেন, আমি আরেকটু বিশেষভাবে আমি বলতে চাই যে খুব প্রথম দিকে দরকার ছিল, এই যে অবৈধ কিছু অস্ত্র ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে অপব্যবহার করেছিল, এই অবৈধ অস্ত্র উদ্ধার করার প্রয়োজন ছিল। 5 আগস্ট 6 আগস্ট অনেকগুলো থানা লুট হয়েছে, আন্দোলন সংগ্রামে মানুষ দিক বিদিক ছুটেছে,
থানা লুট হয়েছে, সে অস্ত্রগুলো হ্যাঁ, এখনো বাইরে মানুষ সেগুলো কিন্তু ব্যবহার করছে। উদ্ধার হয়েছে বলে আমরা এই ধরনের কোনো কাজ দেখি নাই। সুতরাং এগুলা খুব দৃশ্যমান হওয়া দরকার ছিল। এই কাজগুলো যদি হয়ে যেত তাহলে এই যে আজকে যে আইনশৃঙ্খলার অবনতি, আমার মনে হয় এই জিনিসটা হতো না। জি, অতীতে নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আপনি কি মনে করেন সামনে নির্বাচনে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে? দেখেন, অতীতে যারা নির্বাচন করিয়েছিল তারা তো ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা হিসাবেই কাজ করেছে। সরকার যা বলেছে সেই কাজটিই করেছে। রাত্রের অন্ধকার নাহলে ভোট তো হওয়ার কথা না। এবং সর্বশেষ 7 জানুয়ারি তো ভোট হলো, আমি ডামির নির্বাচন। এটা কি নির্বাচন? এগুলোকে তো কেউ নির্বাচন বলে না। সুতরাং এই সমস্ত অপকর্মের সঙ্গে সরকার যেমনি জড়িত ছিল, নির্বাচনের দায়িত্বে যারা জড়িত ছিলেন তারা একই অপকর্ম করেছে। এরা কিন্তু দেশের শত্রু, জনগণের শত্রু, এরা গণশত্রুতে পরিণত হয়েছে। তাদেরও বিচার প্রয়োজন। এই জন্য বলছি, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা এখনো গ্রেপ্তার সবাই হয় নাই।